আসসালামু আলাইকুম, স্বাগত জাগো টিভির আজকের আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। বেকায়দায় কসাই নেতানিয়াহু, ইসরায়েলের বিরুদ্ধে উত্তাল ইউরোপ, দেশে দেশে বিক্ষোভ। ইরানের কড়া হুঁশিয়ারি, শত্রুর আক্রমণের অপেক্ষা নয়, জাতীয় স্বার্থে আঘাত হেলেই বিধ্বংসী জবাব। ইসরায়েলের যুদ্ধবিরতি ভাঙা নিয়ে ফুঁসছেন এরদোয়ান, হামাস দখলদাররাই লঙ্ঘন করছে দাবি তুরস্কের। দুর্নীতির মামলায় ক্ষমার আবেদন করলেন নেতানিয়াহু। ভারতীয় ক্রু সহ 3,50,000 লিটার চোরাই জ্বালানি সহ জাহাজ আটক করল ইরান। কয়েকশো ফিলিস্তিনিকে পুলিশের প্রশিক্ষণ দিচ্ছে মিশর। সর্বক্ষমতা সম্পন্ন সামরিক প্রধানের আইনি দায়মুক্তি, জাতিসংঘের সতর্কবার্তাকে ভিত্তিহীন বলল পাকিস্তান। পাকিস্তান সহ 3 দেশের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত, কারণ জানালো ফিনল্যান্ড। শিরোনামের পর এবার জানাবো বিস্তারিত। বেকায়দায় কসাই নেতানিয়াহু, ইসরায়েলের বিরুদ্ধে উত্তাল ইউরোপে, দেশে দেশে বিক্ষোভ। ইউরোপের বিভিন্ন শহরে ইসরায়েলের গাজা যুদ্ধের বিরুদ্ধে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিবাদে লাখো মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। শনিবার জাতিসংঘ ঘোষিত ফিলিস্তিনি মানুষের সাথে সংহতির আন্তর্জাতিক দিবস উপলক্ষে অনুষ্ঠিত এসব বিক্ষোভে গাজায় চলমান হত্যাযজ্ঞ বন্ধে আরও কঠোর আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জানানো হয়। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। গাজা ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ইতোমধ্যে 70,000 ছাড়িয়েছে। শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসের পূর্বাঞ্চলীয় শহর বানি সুহেইলায় ড্রোন হামলায় 8 ও 10 বছর বয়সী 2 শিশু নিহত হয়। আল জাজিরা জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ পালিত হয়েছে। এতে প্রায় 50,000 মানুষ সমাবেশে অংশ নেন। তারা গাজা গাজা প্যারিস তোমার সঙ্গে এবং প্যারিস থেকে গাজা প্রতিরোধ এই স্লোগান দেন। অংশগ্রহণকারীরা ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ তোলেন। ফ্রান্স প্যালেস্টাইন সলিডারিটি অ্যাসোসিয়েশনের প্রধান অ্যান তুইয়ারো বলেন, 10 অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতির 7 সপ্তাহ পরও কিছুই সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং মানবিক সাহায্যে বাধা দিচ্ছে। লন্ডন, জেনেভা, রোম ও লিসবনেও বিক্ষোভ। লন্ডনে আয়োজকরা জানান, সেখানে প্রায় 1 লাখ মানুষ বিক্ষোভে অংশ নেয়। তারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনে ফিলিস্তিনিদের সুরক্ষার দাবি জানায়। ইটালির রাজধানী রোমে অনুষ্ঠিত প্রধান বিক্ষোভে যোগ দেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেস্কা আলবানেজ এবং জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। বিক্ষোভের আগে স্থানীয় গণমাধ্যম জানায়, সেখানে প্রায় 1 লাখ মানুষের সমবেত হওয়ার আশা করা হচ্ছে। আলবানেজ এক বিবৃতিতে বলেন, ইসরায়েল শুধু গাজায় নয়, পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে। আল জাজিরা জানিয়েছে, মার্কিন সমর্থিত যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী গাজার ভেতরে একটি হলুদ রেখা পর্যন্ত পিছিয়ে গেলেও এখনও ভূখণ্ডের অর্ধেকের বেশি নিয়ন্ত্রণে রেখেছে। যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলের অন্তত 500টি লঙ্ঘনের রেকর্ড আছে। এ সময় 347 ফিলিস্তিনি নিহত এবং 889 জন আহত হয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, এত মানুষ হত্যা, বারবার পুরো জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করা এবং মানবিক সাহায্য বাধাগ্রস্ত করা কখনোই গ্রহণযোগ্য নয়। আল জাজিরার গাজা সিটি প্রতিনিধি জানান, আন্তর্জাতিক সংহতি ফিলিস্তিনিদের মনোবল বাড়ালেও সেখানে মানুষের প্রধান লড়াই এখন বেঁচে থাকা। তিনি বলেন, হাজারো মানুষ এখনো তাঁবুতে বাস করছে, পানি, ওষুধ, শিক্ষা কোনোটাই যথেষ্ট নেই। ইরানের কড়া হুঁশিয়ারি, শত্রুর আক্রমণে অপেক্ষা নয়, জাতীয় স্বার্থে আঘাত এলেই বিধ্বংসী জবাব। ইরানের সেনাবাহিনীর প্রধান কমান্ডার এক কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে যে কোনো ধরনের হুমকি দেখা দিলে ইরান দ্রুতই সিদ্ধান্তমূলক এবং ধ্বংসাত্মক জবাব দিতে পুরোপুরি প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরানের প্রতিরক্ষা কৌশল সক্রিয় প্রতিরোধের ভিত্তিতে তৈরি হয়েছে। নৌবাহিনীতে নতুন 2টি ডেস্ট্রয়ার শাহান্দ এবং কুর্দিস্তান যুক্ত করার অনুষ্ঠানে মেজর জেনারেল আমির হাতামি এই হুঙ্কার দেন। তিনি বলেন, আমরা শত্রুর আক্রমণের জন্য অপেক্ষা করি না। জাতীয় স্বার্থ যেখানেই হুমকির মুখে পড়বে, সেখানেই আমরা সিদ্ধান্তমূলক ও ধ্বংসাত্মক জবাব দেব। ইরান ইরাক যুদ্ধের সময় নৌবাহিনী ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, ইরানের সামরিক শক্তি কেবল দেশটির জন্য নয়, পুরো অঞ্চলের জন্যই নিরাপত্তার উৎস। অন্যদিকে ইসরায়েলের কর্মকাণ্ড আঞ্চলিক দেশগুলোর মধ্যে তৈরি হওয়া ঘনিষ্ঠতা নষ্ট করছে বলে তিনি অভিযোগও করেন। মেজর জেনারেল হাতামি আরও বলেন, আজ আঞ্চলিক নিরাপত্তা আর প্রতিটি দেশের নিরাপত্তাকে আলাদা করে দেখা যায় না।
তার দাবি, 1979 সালের বিপ্লবের পর প্রায় 5 দশকের অভিজ্ঞতা প্রমাণ করেছে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে ইরানের ভূমিকা গঠনমূলক ও অপরিহার্য। গত 2 বছরের ঘটনা প্রবাহ স্পষ্ট করেছে কোন দেশগুলো প্রকৃতপক্ষে এই অঞ্চলে নিরাপত্তা নষ্ট করছে এ নিয়ে নিরপেক্ষ কারো সন্দেহ থাকার কথা নয় বলেও তিনি উল্লেখ করেন। ইরান অভিযোগ করেছে, গত 13 জুন ইসরায়েল তাদের বিরুদ্ধে একটি অঘোষিত যুদ্ধ শুরু করে, যেখানে বহু উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং বেসামরিক মানুষ নিহত হয়। পরে এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে। ইরান দাবি করে, যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন এবং এনপিটি লঙ্ঘন করে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী পাল্টা আক্রমণ করে। তারা দখলকৃত অঞ্চলের বিভিন্ন কৌশলগত স্থাপনা এবং পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতে আক্রমণ চালায়। 24 জুন ইরান দাবি করে যে তারা সফল পাল্টা অভিযানের মাধ্যমে এই বেআইনি সামরিক হামলা থামাতে সক্ষম হয়েছে। ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, দেশটির বিরুদ্ধে নতুন কোনো আগ্রাসন চালানো হলে জবাব আরও কঠোর হবে। ইসরায়েলের যুদ্ধবিরতি ভাঙা নিয়ে ফুঁসছেন এরদোয়ান। হামাস মানছে, দখলদাররাই লঙ্ঘন করছে, দাবি তুরস্কের। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান অভিযোগ করেছেন, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে যতবার আলোচনা এগোয় ইসরায়েল ততবারই মিথ্যা অজুহাত দেখিয়ে তা ভঙ্গ করছে। ইস্তানবুলে বিজ্ঞান বিতরণ পুরস্কার অনুষ্ঠানে দেয়া এক ভাষণে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান বলেন, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও হামাস যুদ্ধবিরতি মেনে চলছে এবং ধৈর্য ধরে অবস্থান করছে, কিন্তু ইসরায়েল বারবার আগ্রাসন চালিয়ে যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে দিচ্ছে। তিনি আন্তর্জাতিক গণমাধ্যমের ভূমিকারও তীব্র সমালোচনা করেন। এরদোয়ানের অভিযোগ, গাজার প্রকৃত চিত্র বিশ্বের সামনে তুলে ধরা হয়নি, বিশেষ করে যেখানে 270-এর বেশি সাংবাদিক নিহত হয়েছেন সেটিও যথাযথভাবে প্রচার পায়নি। ইসরায়েলি হামলায় গাজার শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করেন এরদোয়ান। তার তথ্য অনুযায়ী 13,500-র বেশি শিক্ষার্থী নিহত, প্রাণ হারিয়েছেন 833 শিক্ষক ও শিক্ষাকর্মী, 193 জন বিজ্ঞানী ও গবেষক নিহত, 7,85,000-এর বেশি শিক্ষার্থী শিক্ষার অধিকার বঞ্চিত। এগুলোকে তিনি ইচ্ছাকৃত ও পরিকল্পিত গণহত্যার নীতি হিসেবে আখ্যা দেন। এরদোয়ান জানান, গাজায় মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে তোলার জন্য তুরস্ক সক্রিয়ভাবে কাজ করছে। এ নিয়ে তিনি গত সপ্তাহে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত G20 সম্মেলনেও আলোচনা করেছেন। 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখনো পর্যন্ত প্রায় 70,000 মানুষ নিহত, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘদিনের দুর্নীতি মামলায় ক্ষমা চেয়ে দেশটির প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক আবেদন করেছেন। তার যুক্তি, চলমান ফৌজদারি মামলায় সরকার চালাতে অসুবিধা হচ্ছে, তাই ইসরায়েলের স্বার্থে ক্ষমা করা উচিত বলে দাবি করা হয়েছে। দুর্নীতি, প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগে অভিযুক্ত নেতানিয়াহু সবসময় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে আসছেন। প্রেসিডেন্টের দপ্তরে পাঠানো চিঠিতে তার আইনজীবীরা বলেন, তারা বিশ্বাস করেন আদালতের প্রক্রিয়া শেষ পর্যন্ত নেতানিয়াহু সম্পূর্ণ খালাস পাবেন। আজ আমরা আইনজীবীরা প্রেসিডেন্টের কাছে ক্ষমার আবেদন পাঠিয়েছেন। দেশের ভালোর জন্য যে কেউ এই পদক্ষেপকে সমর্থন করবেন বলে আশা করি। প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের দপ্তর এক বিবৃতিতে জানায়, এটি একটি অসাধারণ আবেদন। সব মতামত পর্যালোচনা করে প্রেসিডেন্ট দায়িত্বশীলভাবে সিদ্ধান্ত নেবেন। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হারজকে চিঠি লিখে নেতানিয়াহুকে ক্ষমা দেওয়ার আহ্বান জানান। চলমান আদালত প্রক্রিয়ায় নেতানিয়াহু বারবার নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। সূত্র রয়টার্স, এএফপির। ভারতীয় ক্রুজ সহ 3,50,000 লিটার চোরাই জ্বালানি সহ জাহাজ আটক করেছে ইরান। জাহাজটিতে 1 ডজন ভারতীয় ক্রু আছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস জাহাজটি আটক করেছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল আরাবিয়া জানিয়েছে, এসওয়াতিনির পতাকা বহনকারী একটি জাহাজ আটক করেছে ইরান। জাহাজটি চোরাচালানি জ্বালানি পরিবহন করছিল। হরমুজ প্রণালী থেকে এটিকে আটক করা হয়েছে। বৈশ্বিক তেল ও তরল গ্যাস পরিবহনের গুরুত্বপূর্ণ এই পথে ইরানি বাহিনী অবৈধ জ্বালানি পরিবহনে জড়িত ট্যাঙ্কারগুলোকে নিয়মিতভাবে লক্ষ্যবস্তু করে থাকে।
স্থানীয় একজন আইআরজিসি কমান্ডারের উদ্ধৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এসওয়াতিনি পতাকাবাহী একটি জাহাজ 3,50,000 লিটার চোরাচালানি জ্বালানি বহন করেছিল। জাহাজটি আটক করে দক্ষিণ পশ্চিমাঞ্চলের বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজটিতে 13 ক্রু ছিলেন, যাদের মধ্যে 12 জন ভারতীয় এবং একজন প্রতিবেশী দেশের নাগরিক। এর আগে চলতি মাসের শুরুতেই আইআরজিসি মার্শাল আইল্যান্ড পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কার আটক করেছিল। পরে জাহাজটি পরিচালনাকারী কোম্পানি জানায়, ইরান ট্যাঙ্কার ও 21 নাবিককে মুক্তি দিয়েছে। তালারা নামের ওই ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় হঠাৎ দিক পরিবর্তন করে ইরানি জলসীমার দিকে ঢুকে পড়ে। ইরানি সংবাদ সংস্থা ফার্স জানায়, জাহাজটির কার্গোতে ছিল ইরানি পেট্রোকেমিক্যাল পণ্য, যা অবৈধভাবে সিঙ্গাপুরমুখী ছিল। চোরাচালানকারীর পেছনে জড়িত ব্যক্তি বা কোম্পানি ইরানি নাগরিক বলে জানানো হয়। গাজা উপত্যকায় যুদ্ধ পরবর্তী নিরাপত্তা বাহিনীতে যোগ দেওয়ার জন্য প্রস্তুত করতে কয়েক শত ফিলিস্তিনিকে পুলিশের প্রশিক্ষণ দিচ্ছে মিশর। ফিলিস্তিনি এক কর্মকর্তা গণমাধ্যমকে এই কথা বলেছেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি গত আগস্টে ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফার সাথে কথা বলার সময় গাজার জন্য 5,000 কর্মীকে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেন। খবর জানায় এএফপি। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, মার্চে কায়রোতে প্রথম ভাগে 5 শতাধিক কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও কয়েকশো জনকে প্রশিক্ষণ দিতে গত সেপ্টেম্বর থেকে আবারও 2 মাসের প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। ওই কর্মকর্তা বলেন, বাহিনীর সব সদস্য গাজা উপত্যকা থেকে নেওয়া হবে এবং দখল করা পশ্চিম তীরের রামাল্লা ভিত্তিক ফিলিস্তিনি কর্তৃপক্ষ তাদের বেতন দেবে। 26 বছর বয়সী ফিলিস্তিনি এক পুলিশ কর্মকর্তা বলেন, আমি এই প্রশিক্ষণের বিষয়ে খুব খুশি। আমরা চাই যুদ্ধ আগ্রাসনের স্থায়ী সমাপ্তি হোক। আমরা আমাদের দেশ ও দেশের নাগরিকদের সেবা করতে উদ্গ্রীব হয়ে আছি। ওই পুলিশ কর্মকর্তা এএফপিকে বলেন, তিনি আশা করছেন নিরাপত্তা বাহিনী স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। তারা শুধু ফিলিস্তিনের প্রতি অনুগত থাকবে এবং কোনো বাইরের জোট বা উদ্দেশ্য দিয়ে প্রভাবিত হবে না। নাম প্রকাশ না করার শর্তে ফিলিস্তিনি এক লেফটেন্যান্ট বলেন, সীমান্তে নজরদারির জন্য আধুনিক সরঞ্জামের পাশাপাশি আমরা কার্যক্রম পরিচালনা সংক্রান্ত দারুণ প্রশিক্ষণ পেয়েছি। নিরাপত্তার কারণে ওই কর্মকর্তা নাম প্রকাশ করতে রাজি হননি। সর্বক্ষমতা সম্পন্ন সামরিক প্রধানের আইনি দায়মুক্তি জাতিসংঘের সতর্ক বার্তাকে ভিত্তিহীন বলল পাকিস্তান। পাকিস্তানের সর্বক্ষমতা সম্পন্ন সামরিক প্রধানকে আইনি দায়মুক্তি দেওয়ার ফলে আইনের শাসনের উপর দূরগামী পরিণতি হতে পারে বলে জাতিসংঘের মানবাধিকার প্রধানের সতর্ক বার্তাকে রবিবার প্রত্যাখ্যান করেছে দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান সংবিধানে লিপিবদ্ধ মৌলিক স্বাধীনতা ও আইনের শাসন রক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্কের সমালোচনার জবাবে একথা বলা হয়। চলতি মাসের শুরুতে পার্লামেন্টে অনুমোদিত একটি সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে ফিল্ড মার্শাল আসিম মুনির ও অন্যান্য শীর্ষ কর্মকর্তাকে আজীবনের জন্য মামলা থেকে সুরক্ষা দেয়া হয়, যা মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে গভীর একটি উদ্বেগের সৃষ্টি করেছে। এই সংশোধনীর মাধ্যমে একটি নতুন ফেডারেল কনস্টিটিউশনাল কোর্টও গঠন করা হয়েছে, যা সুপ্রিম কোর্টের কিছু ক্ষমতা কেড়ে নেয় এবং বিচারকদের ওপর নজরদারি কঠোর করে। এক বিবৃতিতে শুক্রবার ভলকার তুর্ক বলেন, এই পরিবর্তনগুলো সম্মিলিতভাবে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক হস্তক্ষেপ ও নির্বাহী নিয়ন্ত্রণের অধীনে করে দেওয়ার ঝুঁকি তৈরি করছে। তিনি সতর্ক করে বলেন, এতে গণতন্ত্র ও আইনের শাসন সেই নীতিগুলোর ওপর দূরগামী প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে, যেগুলোকে পাকিস্তানের জনগণ গভীরভাবে মূল্য দেয়। ইসলামাবাদ থেকে রবিবার দেয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এসব মন্তব্যকে ভিত্তিহীন আখ্যা দেয়া হয় এবং বলা হয়, দুঃখজনক যে পাকিস্তানের অবস্থান ও বাস্তব পরিস্থিতির প্রতিফলন এতে পাওয়া যায়নি। 25 কোটিরও বেশি জনসংখ্যার পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান দীর্ঘদিন ধরেই বেসামরিক কর্তৃত্ব ও রাজনীতিতে সামরিক বাহিনীর ভূমিকার মধ্যে ভারসাম্য রক্ষা করতে সংগ্রাম করে আসছে। পাকিস্তান সহ 3 দেশে দূতাবাস বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে ফিনল্যান্ড। 2026-এর মধ্যে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে জানিয়েছে দেশটি। রোববার 30 নভেম্বর পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ফিনল্যান্ড জানিয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমারে তাদের দূতাবাসগুলো 2026 সালের মধ্যে বন্ধ করে দেয়া হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, সিদ্ধান্তটি কার্যকরী ও কৌশলগত কারণ বিবেচনায় নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং ফিনল্যান্ডের সাথে সীমিত বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দূতাবাস বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ফিনল্যান্ডের রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যকর হবে। মন্ত্রণালয় জানিয়েছে, 3টি দেশে দূতাবাস বন্ধের প্রস্তুতি ইতোমধ্যে শুরু হয়েছে এবং 2026 সালের মধ্যে সেগুলো আনুষ্ঠানিকভাবে বন্ধ করা হবে। ফিনল্যান্ড জানিয়েছে, এই পদক্ষেপ তাদের বৈদেশিক মিশন নেটওয়ার্কের একটি বৃহত্তর স্ট্র্যাটেজিক রিভিউয়ের অংশ, যেখানে ফিনল্যান্ডের পররাষ্ট্র নীতি, নিরাপত্তা স্বার্থ এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের অগ্রাধিকারের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়, ফিনল্যান্ডের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দেশগুলোতে সম্পদ কেন্দ্রীভূত করাই মূল লক্ষ্য। এরই সাথে শেষ করব আজকে জাগো টিভির আয়োজন। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বেকায়দায় কসাই নেতানিয়াহু, ইসরায়েলের বিরুদ্ধে উত্তাল ইউরোপ, দেশে দেশে বিক্ষোভ। ইরানের কড়া হুঁশিয়ারি, শত্রুর আক্রমণের অপেক্ষা নয়, জাতীয় স্বার্থে আঘাত হেলেই বিধ্বংসী জবাব। ইসরায়েলের যুদ্ধবিরতি ভাঙা নিয়ে ফুঁসছেন এরদোয়ান, হামাস দখলদাররাই লঙ্ঘন করছে দাবি তুরস্কের। দুর্নীতির মামলায় ক্ষমার আবেদন করলেন নেতানিয়াহু। ভারতীয় ক্রু সহ 3,50,000 লিটার চোরাই জ্বালানি সহ জাহাজ আটক করল ইরান। কয়েকশো ফিলিস্তিনিকে পুলিশের প্রশিক্ষণ দিচ্ছে মিশর। সর্বক্ষমতা সম্পন্ন সামরিক প্রধানের আইনি দায়মুক্তি, জাতিসংঘের সতর্কবার্তাকে ভিত্তিহীন বলল পাকিস্তান। পাকিস্তান সহ 3 দেশের দূতাবাস বন্ধের সিদ্ধান্ত, কারণ জানালো ফিনল্যান্ড। এই ছিল আজকে জাগো টিভিতে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।